জন তপশিলি জাতির ছাত্রছাত্রীরা 1 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা পাবে। টিটিএডিসি কে 698.68 কোটি টাকা সরাসরি অর্থ প্রদান করা হবে। উদয়পুরে মাতা ত্রিপুরা সুন্দরী মুক্ত বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ গৃহীত হবে। যুবরাজনগর ও পুরান আগরতলায় দুটি নতুন কৃষি মহকুমা স্থাপন করা হবে। মহিলা ও শিশুদের জন্য সারা রাজ্যে 85টি পিঙ্ক টয়লেট নির্মাণ করা হবে। এমন আরো বহু প্রস্তাব করা হয়েছে এবারের বাজেটে। গত বছর অর্থাৎ 2023-24 অর্থবর্ষে 27,654.4 কোটি টাকার বাজেট পেশ করা হয়েছিল। এবার পেশ করা হলো 27,804.67 কোটি টাকার বাজেট। পয়লা মার্চ বিধানসভা অধিবেশনে 27,804.67 কোটি টাকার ঘাটতি বাজেট পেশ করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। বাজেটের প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, এই বাজেট জনকল্যাণমুখী ও ভবিষ্যতের দিশারি। অর্থমন্ত্রী বলেছেন, রাজ্যের মানুষের মধ্যে থাকা সম্ভাবনা সমূহের পরিপূর্ণ বিকাশের জন্য শিক্ষা, দক্ষতা বিকাশ ও পরিকাঠামো উন্নয়নে যথেষ্ট জোর দিতে হবে। অন্যদিকে বিরোধীরা বলছেন, বাজেট পরিকল্পনাহীন, দিশাহীন, রাজ্যবাসীকে হতাশ করেছে। কৃষকরা, বেকাররা, সরকারি কর্মচারীরা বঞ্চিত হয়েছে। তাই এখন প্রশ্ন হচ্ছে, কি আছে এবারের বাজেটে? রাজ্যের আর্থিক উন্নয়নে কেমন ভূমিকা পালন করবে এই বাজেট? ভোটের মুখে এই বাজেট কতটা বাস্তবমুখী? কারা লাভবান হচ্ছেন, কারা বঞ্চিত হচ্ছেন? ভাবতে হবে গভীরে গিয়ে, জানতে হবে একটু বিস্তারিত। তাই সময় এখন বাজেট নিয়ে একটি বিশেষ টকশো। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। 2024-25 বাজেট নিয়ে পর্যালোচনা করার জন্য আজ স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ, প্রাক্তন অধ্যক্ষ ডক্টর সঞ্জয় রায় এবং ত্রিপুরা ইউনিভার্সিটির অবসরপ্রাপ্ত ফাইন্যান্স অফিসার তথা ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটির প্রাক্তন ওএসডি উত্তম দাস। আপনাদের দুজনকেই স্বাগত আজকের অনুষ্ঠানে। উত্তমবাবু, আপনার কাছে আসি প্রথমে। সার্বিকভাবে যদি আমরা দেখি তাহলে কেমন হলো 2024-25 এই বাজেট? আমি আপনাদের এই স্টুডিওতে আসার আগে আমাদের অর্থমন্ত্রী মাননীয় শ্রী প্রণজিৎ সিংহ রায়ের যে বাজেট স্পিচটা ছিল সেটা আমি একটু অ্যানালাইসিস করেছি। আচ্ছা, করে আমি যেটা দেখতে পাচ্ছি যে কিছুদিন আগে আমাদের সেন্ট্রালে যে ইন্টারিম বাজেট পেশ করা হয়েছে, আচ্ছা, তার সাথে অনেকটা সামঞ্জস্য রেখে এই বাজেটও তৈরি করা হয়েছে। মূলত সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যেখানটাতে, সেটা হলো উইমেন, পুয়ার, ফার্মার অ্যান্ড ইয়থ। আচ্ছা, এই ছাড়াও যা দেখা গেছে বাজেটে, এমন কোন আমার এখন আপাতত দৃষ্টিতে আমি যতটা দেখেছি তাতে মনে হচ্ছে এমন কোন সাইড, এমন কোন সেক্টর বাদ নেই যেখানে টাচ করা হয়নি। আচ্ছা, সব সেক্টর টাচ করা হয়েছে। এবং আসলে বাজেট আমরা সব সময় দেখি, বাজেট পেশ করা হয়, বাজেট পার্লামেন্টে বলুন, অ্যাসেম্বলিতে বলুন, বাজেট পাস হয়, অনুমোদিত হয়, হওয়ার পরে এগুলো আসলে ইমপ্লিমেন্টিং অথরিটি যারা, বাজেটের অ্যাকচুয়াল ফল আমরা মানে এটার আসল ফলটা আমরা পাই তখনই যখন ইমপ্লিমেন্টেশনটা প্রপারলি হয়, সঠিকভাবে বাস্তবায়িত হয়। আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে আমি যেটা দেখতে পেয়েছি, বাজেট যখন তৈরি হয়, যখন ফান্ড অ্যালোকেশন করা হয়, ফান্ড অ্যালোকেশন করা এবং ফান্ড পাওয়াটা যতটা ডিফিকাল্ট, তার থেকে অনেক গুণ বেশি ডিফিকাল্ট হলো প্রপারলি ইউটিলাইজ করা। যদি এখন এই যে বাজেট পেশ করা হলো সেটা বা এবার অ্যাসেম্বলিতে এটা পাস হবে, পাস হওয়ার পর বাজেট যেটাই অনুমোদন পাবে, তারপরের কাজটা সবচেয়ে বেশি টাফ। আচ্ছা, সেটা হলো তখন কনসার্ন ডিপার্টমেন্ট যারা ইমপ্লিমেন্টিং অথরিটি, এগুলো তাদের কাছে চলে যাবে।
চলে যাওয়ার পর আমি যা দেখেছি এমন কোনো জায়গা বাকি নেই, সেক্টর বাদ নেই, প্রায় 36 সেক্টরকে টাচ করা হয়েছে। আচ্ছা, যেখানে আমি পরবর্তী সময় আসব, অনেকগুলো মেজর যে ইয়েগুলো আছে সেগুলোতে আমি একটু আলোকপাত করার চেষ্টা করব। আমরা আসবো তাহলে আপনার কাছে আরেকবার। ডক্টর রায়, আপনি কি দেখলেন সার্বিকভাবে, যদি আপনার নজরে কেমন মনে হলো, বাজেটটা কেমন মনে হলো? আর আরেকটা জিনিস আমি জুড়তে চাইবো এই প্রশ্নের সঙ্গে, যে গতবার আমরা দেখেছিলাম যে গতবারের চেয়ে এবারের ঘাটতি কম। গতবারও ঘাটতি বাজেট ছিল, এবারও ঘাটতি বাজেট। গতবার 2023-24 বাজেটে ছিল 611.30 কোটি টাকার ঘাটতি, আর এবার 410.69 কোটি টাকার ঘাটতি। মানে এ থেকে রাজ্য লাভবান হবে, মানে যে ঘাটতিটা কমে গেল গতবারের চেয়ে এবার? নমস্কার। উত্তমবাবুর কথাটা নিয়ে বলছি। আসলে বাজেট তো একটা রাজ্য সরকার প্রত্যেক বছরই একটা বাজেট তার প্রস্তাব আর্থিক বছরে প্রদান করতে হয়। তো এটা মোটামুটি ভাবে এটা একটা প্রশাসনিক ব্যবস্থার একটা অঙ্গ। আর একটা যেটা কথা আমি ব্যক্তিগতভাবে বলবো, যে ফিনান্স মিনিস্টার হয়তো বাজেট দিয়েছেন, উনি বাজেট পেশ করবার আগে উনি উনার যে অবজেক্টিভ গুলো সেট করে দিয়েছেন। আচ্ছা, কোন জায়গায় উনি টাচ করবেন, ঠিক আছে, আগামী দিন কোন জায়গায় যাবে, সেই নিরিখে হয়তো উনি উনার বাজেটটাকে পেশ করেছে। কোনো বাজেটই কমপ্লিট হয় না, ঠিক আছে। এখন এই উনি হয়তো বলেছেন যে আমরা যে হয়তো আমরা দেশে একটা, তার আগে একটা প্যান্ডেমিক চলছিল, দেশে একটা আর্থিক একটা মন্দা বা আর্থিক একটা ইমব্যালেন্স সৃষ্টি হয়েছিল, এটাকে কোর্স কারেকশনের জন্য উনি একটা ব্যবস্থা করেছেন। এবং সেটা করবার জন্য উনি মূলত যে কথাগুলো বলার চেষ্টা করেছেন সেগুলো হলো যে উনি বলেছেন যে বাজেটে দে উইল স্ট্রাইভ টু অপটিমাইজ রিসোর্সেস, ঠিক আছে। তো এবং বলেছে যে এবং তার জন্য এন্টারপ্রেনারশিপ, ইনোভেশন এবং জব ক্রিয়েশন, এই তিনটি জিনিসের দিকে ওনাদের পলিসির একটা জোর থাকবে, ঠিক আছে। এবং এটা করবার জন্য বাজেটে উনি মোটামুটি ভাবে হেলথ কেয়ার ইনফ্রাস্ট্রাকচার, সামাজিক যে প্রোটেক্টিভ যে স্কিমগুলো আছে সেগুলো, এবং আগামী দিনে যেন কোনো ধরনের ফিউচার যেন ক্রাইসিস না হয়, সেটাকে মোকাবেলার কথা মাথায় রেখে উনি বাজেটটাকে পেশ করছেন। তো সেদিক থেকে যদি এবং উনাদের বাজেটের যে মূল কথা উদ্দেশ্য, সেটাকে উনি ইনক্লুসিভ গ্রোথ হিসাবে বলার চেষ্টা করেছেন, অর্থাৎ ইনক্লুডিং এভরিবডি, নো এক্সক্লুডিং নোবডি, ঠিক আছে, যেটা উত্তমবাবু বলছেন সবাইকে স্পর্শ করেছেন, সবাইকে স্পর্শ করে। এখন ব্যাপার হলো ত্রিপুরা রাজ্যের যদি আর্থিক যে ব্যবস্থাপনা যেটা আছে এবং আমাদের রাজ্যের যদি রিসোর্স লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো যে রাজ্যের ইনকাম প্রায় 15%, স্টেটস ওন রেভিনিউ যেটা 15 পয়েন্ট সামথিং। তারপর আমরা সেন্ট্রাল স্পন্সর স্কিম থেকে কিছু টাকা পাই, প্রায় 20%-এর মতো। এই 15%-এর মতো টাকা ফিনান্স কমিশন থেকে পাই। কিছুটা বোরোয়িংস মিলিয়ে টিলিয়ে আমরা রাজ্যটাকে চলছি। সুতরাং এভরি সেক্টরে ইকুয়াল এমফাসিস দিয়ে যে আপনার এই ডেভেলপমেন্ট যেটা আছে সেটাকে হয়তো ম্যাচ করাটা, এই যে পরিমাণে চলি করবার তো অনেক ইচ্ছা, কিন্তু দ্য গভর্নমেন্ট ইজ বেসিক্যালি লেকিং দ্য রিসোর্সেস। তো রাজ্যের যদি নিজস্ব ইনকাম 15-15.5% হয়, তাহলে এই যে 40 লক্ষ লোকের যে চাহিদা, এবং সেটা শ্রমিক বলুন বা যুব সমাজ বলুন বা নারী বলুন বা উপজাতি অংশের জনগণ বলুন, এসটি এসসি বা শহর এবং গ্রাম এবং এই যে বিভিন্ন সেক্টর, শিক্ষা সবগুলোকে মিলিয়ে আপনি তো সবগুলোকে যদি কিছু 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 সেক্টর, উনি যেটা বলছিলেন 36টা সেক্টরে দিয়েছেন, তো দিয়েছেন, কিন্তু ফোকাস যে জায়গাগুলো আছে সেগুলো উনি বলে দিয়েছেন যে বেসিক্যালি যেরকম হেলথ সেক্টরে উনি একটা চেষ্টা করছেন, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের দিকে উনি চেষ্টা করছেন, এডুকেশনে জোর। ত্রিপুরা রাজ্যে এটা, ত্রিপুরা রাজ্যের বাজেট যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখবো যে মোটামুটি ভাবে সবসময় কিন্তু ত্রিপুরা ইজ বেসিক্যালি এ স্টেট ওয়ার দিস সেক্টর গেটস মোস্ট প্রায়োরিটি। রাদার আই উইল টেল ইন দিস বাজেট দ্য এলোকেশন ইজ কম্পারেটিভলি অন্যান্য বছরের গুলির সঙ্গে যদি তুলনা করি, তাহলে এডুকেশন সেক্টরের এলোকেশন প্রপোর্শনেটলি ইজ নট সো মাচ হাই।
গতবারের তুলনায় বেশি, গতবারের তুলনায় বেশি। কিন্তু যখন আমরা রিলেটিভ টার্মে দেখব, হায়ার এডুকেশন সেক্টর, বেসিক্যালি উই আর ফ্রম দ্য হায়ার এডুকেশন সেক্টর, সো উই ক্যান, আমরা উনি এখানে একটা কথা বলার চেষ্টা করেছেন যে নিউ এডুকেশন পলিসি ইজ ইমপ্লিমেন্টেড ইন দ্য হায়ার এডুকেশন সেক্টর, ঠিক আছে, এবং স্কুল এডুকেশন এটা হয়তো কারিকুলাম হয়তো এটা ভেরি শর্টলি ইন দ্য ডেজ টু কাম ইট উইল বি ইমপ্লিমেন্টেড। কিন্তু আমরা যদি টোটাল এডুকেশনটাকে দেখি, রাজ্য বাজেটে হয়তো বলছে 19%, কিন্তু তার মধ্যে যদি আমরা ইউথ এবং অন্যান্য সেক্টরও তার মধ্যে মার্চ করা আছে, যদি আমি এটাকে আইসোলেট করে দিই, তাহলে স্কুল সেক্টরে প্রায় 13% মতো এবং হায়ার এডুকেশন সেক্টরে 1.15 এরকম সেক্টরে পার্সেন্টেজের মতো আছে, ঠিক আছে। হোয়ারেজ অন্যান্য বছর যখন আমরা দেখেছি তখন প্রায় 19%, 20% এবং 21% টাকাও আমরা স্কুল এডুকেশন সেক্টরে দেখেছি, ঠিক আছে। সুতরাং যাই হোক, তো হেলথ সেক্টরে একটা হয়েছে একটা ইনভেস্টমেন্ট, আর বিদ্যুতেও একটা বিশাল একটা ইনভেস্টমেন্ট হয়েছে। আর যেটা নাকি খুব ভালো জিনিস আমার কাছে যেটা মনে হচ্ছে, সেটা হচ্ছে যে বেসিক্যালি থ্রাশ সেক্টর, যেটা এগ্রিকালচারাল এন্ড এলাইড সেক্টর, সেখানে আপনার ফিশারিজ বলুন, অ্যানিমেল হাজবেন্ডারি বলুন, বা আপনার রুরাল ডেভেলপমেন্ট, বা এই যে এলাকাগুলো আছে, সেখানে কিন্তু মোটামুটি ভাবে একটা টাকা কিন্তু ধরা আছে, ঠিক আছে, বরাদ্দ করা আছে, সো দ্যাট দি বেসিক্যালি দি মানে উনি আপনি প্রথমেই বলছিলেন যে দুটো আরো কৃষি মহকুমা নতুন করে স্থাপন করা হচ্ছে, প্লাস আরো কিছু কিছু সায়েন্স ল্যাবরেটরি, কিছু কৃষি ল্যাবরেটরি ডেভেলপ করা হবে, ফিশারির জন্য কিছু ডেভেলপমেন্ট প্রজেক্ট অলরেডি নেওয়া হয়েছে। তো আলটিমেটলি যদি উনার যে কিপিং ইন ভিউ হিজ অবজেক্টিভ, ঠিক আছে, তবে বলবো যে বাজেট, ইয়েস বাজেট ইজ গুড, হ্যাঁ, বাট কিন্তু মানে ইফ ইউ টেল দ্যাট ইট ইজ বেসিক্যালি এ ভেরি এক্সট্রাঅর্ডিনারিলি গুড, মানে ওইখানে আরো কিছু খামতি আছে, দ্যাট শুড বি মানে ভালো, ভালো, খুব ভালো আপনি বলতে পারছেন, মানে এক্সিলেন্ট, মানে এটা ভালো, এক্সিলেন্ট বলা যাচ্ছে। ওকে, আমরা একটু বিস্তারিত আলোচনায় আসি। দর্শক বন্ধুরা, আপনারা অনেকেই যারা বাজেট নিয়ে খবর রাখেন, বাজেটে এক একটা সময় আমরা এই ইস্যুটা মানে ভাবি যে এই বাজেটে আমাদের শর্ট টার্ম বেনিফিট হলো না লং টার্ম বেনিফিট হলো। তো এবারের যে বাজেটটা, উত্তমবাবু, আমাদের সার্বিকভাবে, আমি পয়েন্টে আসবো, আপনি বলছিলেন যে যেই ব্যাপারগুলোতে জোর দেওয়া হয়েছে, এই ক্ষেত্রগুলোতে জোর দেওয়া আছে, এবং বলছেন প্রায় সবগুলো সেক্টরই আপনি টাচ করে গেছে বাজেটে, সবার জন্যই কিছুটা, ডক্টর রায় সেটা বলছিলেন 36টা সেক্টরে, কিন্তু কোন কোন সেক্টরগুলোতে বেশি জোর দেওয়া হয়েছে সেগুলো আমরা আলোচনা করব আমরা, এবং কিভাবে জোর দেওয়া হয়েছে এবং তাতে রাজ্যবাসী কিভাবে লাভবান হবে। কিন্তু এই বাজেটটা যেটা পেশ করা হয়েছে, প্রস্তাব রাখা হয়েছে, এই বাজেটটাতে শর্ট টার্ম বেনিফিট হবে রাজ্যের বেশি না লং টার্ম বেনিফিটের দিকে এগোচ্ছে বলে আপনাদের মনে হয়েছে? এই প্রশ্নের উত্তরটা একটু ডিফিকাল্ট, সোজাসুজি উত্তরটা স্ট্রেট ওয়ে উত্তরটা আমি দিতে পারছি না। কারণ হলো এটা শর্ট টার্ম লং টার্ম দুটোর প্রভিশন রাখা আছে। আচ্ছা, যেমন ধরুন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যেগুলো জন্য প্রভিশন রাখা হয়েছে, যেমন আমাদের এবার দেখা যাচ্ছে এডুকেশন সেক্টরে সবচেয়ে বেশি বাজেট প্রভিশন করা হয়েছে এডুকেশনের জন্য। ইতিমধ্যে এখানে একটা এডুকেশন হাব ত্রিপুরাতে, কারণ হলো ত্রিপুরাটা এমন একটা রাজ্য যার কৃষি জমির পরিমাণ প্রায় একেবারেই সীমিত, প্রায় 2/3 হলো হিলি এরিয়া। সেক্ষেত্রে এডুকেশনের উপরে সবচেয়ে বেশি জোর দিতে হচ্ছে, এটা সবসময় আমরা দেখে আসছি দিতে, কারণ এডুকেশনের উপরে জোর দিয়েই আমাদের কৃষি থেকে খুব একটা বেশি ইনকাম, আমরা রিসোর্স রেভিনিউ আমরা খুব একটা বেশি পাচ্ছি না। ওকে, এখানে একটু আমি দর্শক বন্ধুদের মনে করে দিই যারা হয়তো বিস্তারিত খবর রাখেননি, যে শিক্ষাক্ষেত্রে যে সেক্টরটা কথা আপনি বলছেন, এডুকেশনে 2023-24 মোট বাজেটের 17.86% বরাদ্দ ছিল। এবার 24-25 অর্থবর্ষে 19.81% বরাদ্দ শিক্ষাক্ষেত্রের জন্য রাখা হয়েছে। প্রথমবাবু, আমরা বাজেটের অর্থমন্ত্রীর বাজেট স্পিচে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে বলছেন শিক্ষাটাকে খুব বেশি জোর দেওয়া হয়েছে এই কারণে, কারণ অলরেডি বলছেন দুটো প্রাইভেট ইউনিভার্সিটি এখানে চালু হয়ে গেছে। আচ্ছা, একটা টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি এবং অন্যটা হচ্ছে আর্যভট্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এবং আরেকটাও এটা প্রপোজাল রাখা হয়েছে উদয়পুরে যেটা হবে, সেটা হলো মাতা ত্রিপুরা মুক্ত বিশ্ববিদ্যালয়, মুক্ত ওপেন ইউনিভার্সিটি যেটা হবে।
সেগুলোর কথা উনি এখানে উল্লেখ করেছেন। এখন এডুকেশনের উপরে কেন গুরুত্ব দেওয়া হচ্ছে? আমাদের যে আদার সেক্টর, ইন্ডাস্ট্রিয়াল সেক্টর বলতে তেমন কিছু নেই, এগ্রিকালচার সেক্টরে তেমন কিছু করা যাচ্ছে না, এডুকেশনটার উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এখানের ছেলে মেয়েরা পড়াশোনা করে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে হয়তো কেউ রাজ্যের বাইরে যাবে, কেউ দেশের বাইরে যাবে। তার দেশের বাইরে যখন যারা যাবে তখন তার আমাদের ফরেন কারেন্সি আসবে আমাদের কাছে। রাজ্যের বাইরে গেলে রাজ্যের মধ্যে তার মানি ইনফ্লোটা বাড়বে। সেই কারণে এডুকেশনের উপরে একটা গুরুত্ব দেওয়া হয়েছে। তারপরে যেটা গুরুত্ব দেওয়া হয়েছে সেটা হলো হেলথ সেক্টর। হেলথ সেক্টরে এবছর যেটা প্রভিশন রাখা হয়েছে প্রায় 1726 কোটি টাকা। আচ্ছা। এবং এখানে হেলথ সেন্টারের জন্য যে প্রভিশন গুলো করা হয়েছে প্রায়, যেটা আমাদের ফিনান্স মিনিস্টার যেটা বলছেন, যে এখন যে এক্সিস্টিং যে হসপিটাল, আমাদের সবচেয়ে বড় হসপিটাল যেটা এজিএমসি, এখানে 200 শয্যা বিশিষ্ট একটা আধুনিক মাল্টি কেয়ার ইউনিট তৈরি করা হবে। হেলথের উপরও গুরুত্ব দেওয়া হয়েছে। তারপরে আসুন এগ্রিকালচার, কৃষিক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় টাচ করা যায়। একদম কৃষিতে যাতে অন্তিম ব্যক্তি, একদম সবচেয়ে ইন্টেরিয়ার প্লেসে যে লোকটি কাজ করছে, সেও যাতে কৃষির সুবিধাটা বা অ্যাডভান্টেজ পায়, তার জন্য বলছে যে এবছর একটা ওল্ড আগরতলা এবং একটা যুবরাজনগরে কৃষি মহকুমা স্থাপন করা হবে, কৃষি এগ্রি সাবডিভিশন যেটাকে বলা হচ্ছে স্থাপন করা হবে। তারপর রেসিডেন্সিয়াল ল্যাব, এগ্রি ল্যাব স্থাপন করা হবে, রিসার্চ ইউনিট স্থাপন করা হবে। এগুলো বিরাট, এখন ইমপ্লিমেন্ট করার উপরে পুরো ব্যাপারটা ডিপেন্ড করবে। আমি আগেই বলেছিলাম বাজেট নিয়ে যতটা বলা উচিত তার থেকে আমার মনে হয় সবচেয়ে বেশি বলা উচিত বাজেট ইমপ্লিমেন্টেশন, আফটার বাজেট। আদারওয়াইজ অন্তিম ব্যক্তি পর্যন্ত বাজেটের সুফলটা আমরা পৌঁছাতে পারবো না। কারণ হলো সমস্ত ডিপার্টমেন্টগুলোতে যারা এই বাজেট পরবর্তী সময় যারা ইমপ্লিমেন্টিং অথরিটি, সেখানে যদি ডিপার্টমেন্ট, আমরা পত্র পত্রিকায় খবরে আমি জানি না কতটা সত্য কতটা মিথ্যে, আমি শুনতে পাচ্ছি যে গত বছরের যে বাজেটটা অনেকগুলো দপ্তরে নাকি বাজেট সারপ্লাস হয়ে আছে, মানে ফান্ড আনইউটিলাইজড হয়ে আছে। সেটা যদি সত্যি হয়ে থাকে ঘটনা, তাহলে এটা বলতে হবে এটা একটা ডিসঅ্যাডভান্টেজ, একটা ডিমেরিট। ওকে, ঠিক, আসবো আপনার কাছে আরেকবার। আমি দর্শক বন্ধুদের এক নজরে আমরা যদি মোট বাজেট দেখি, যেটা বলছিলাম যে 27,804.67 কোটি টাকা, আর সেখানে স্বরাষ্ট্র খাতে 2,357.01 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। গ্রাম উন্নয়নের জন্য 2,217.92 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। জনজাতি কল্যাণের জন্য 1,161.11 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে এবং পেনশন ও ঋণ পরিশোধ করার জন্য 5,264.59 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সঞ্জয় স্যার, এখানে আমরা যে বিভিন্ন ক্ষেত্রে কথাগুলো বলছিলাম, যেটা শুরুতে আপনি শুরু করেছিলেন যে কয়েকটা সেক্টরে গুরুত্ব দেওয়া হয়েছে, পরিকাঠামো উন্নয়নও কিন্তু গুরুত্বের কথা বলেছেন কৃষি অর্থমন্ত্রী নিজে, পরিকাঠামো উন্নয়নের কথা বলেছেন। এখন এখানে আমরা দেখছি নতুন 21টি বিদ্যালয়ের নতুন ভবন, হাসপাতালে মাল্টি কেয়ার ইউনিট, এই ধরনের ভাবে অনেকগুলো পরিকাঠামো উন্নয়ন হবে। এখন কথা হচ্ছে যে রাজ্যের আয়ের কথা আপনি বলছিলেন যে আয় রাজ্যের সবসময় একটু কমই থাকে আমাদের। এখন আমাদের রাজ্যের আয় কি বাড়ছে দিন দিন? এই যে একের পর এক বাজেট আমরা দেখছি, আয় কি বাড়ছে? তো আর যেভাবে বাজেট হয়েছে তাতে আগামী দিনে বাড়বার সম্ভাবনা আছে কি? দেখুন, রাজ্যের আয়টা যদি লক্ষ্য করি, সেটা অনেক বলতো এটা স্নেল স্পেস, মানে কি শামুকের গতিতে বাড়ছে। আচ্ছা, ভেরি স্লো। লাস্ট ইয়ার ইট ওয়াজ অ্যাবাউট 14 পয়েন্ট সামথিং, দিস টাইম এটা এবার প্রজেক্ট করছে, অ্যাকচুয়ালটা দেখলে বলা যাবে, ঠিক আছে। আচ্ছা, তো এটা 15 পয়েন্ট সামথিং বলছে এবার হবে, ঠিক আছে, 15.36%। এখন এই
যদি আপনাকে যদি আয় বাড়াতে হয় তাহলে তো আপনাকে এই আয় যে সমস্ত জায়গা থেকে আসবে সেগুলোকে আপনাকে লোকেট করতে হবে, কোত্থেকে আমাকে আয়টা বাড়াতে পারি। ঠিক আছে, তার জন্যই তো বাজেট, তার জন্যই প্ল্যানিং। এখন উদ্দেশ্য তো সরকারের আমি বললাম 2-3টে। ঠিক আছে, এক নাম্বারটা যে জন্য ইন দ্য ডেজ টু কাম যাতে কোনো আনফোর্সিন ক্যালামিটিস হলে যেটাকে শক করতে পারি, সোশ্যাল ওয়েলফেয়ার মেজার যেগুলো আছে এগুলোকে প্রোটেক্ট করতে পারি, এবং যে অন্যান্য আস্তে আস্তে যেন ইনক্লুসিভ গ্রোথ হয়। ঠিক আছে, এখন এই যে সোশ্যাল ওয়েলফেয়ার মেজার্সের মধ্যে আপনি লক্ষ্য করে দেখবেন যে প্রায় 33টা প্রজেক্টে মোটামুটি ভাবে 3,77,000 লোক অলরেডি বেনিফিশিয়ারি আছে। এবার বাজেটে দেখলাম আমরা প্রধান ফাইন্যান্স মিনিস্টার বলছেন আরো মুখ্যমন্ত্রী সামাজিক কি সহায়তা প্রকল্পে বোধহয় আরো প্রায় 29,000 লোককে বোধহয় লিস্টেড করা হয়েছে। আমি জানি না তাদেরকে পেমেন্ট করা হয়েছে কিনা, মান্থলি 2,000 পেনশন করে। এখন কিছুক্ষণ আগে একটা কথা বলছিলেন যে ইনফ্রাস্ট্রাকচারে যদি আপনি ইনভেস্ট করেন ইন দ্য ডেজ টু কাম ইট উইল গিভ ইউ দ্য ডিভিডেন্ড ডেফিনেটলি। এখন এটাকে করবার জন্য ইনফ্রাস্ট্রাকচারটাকে তো বিভিন্ন সেক্টরে ইনফ্রাস্ট্রাকচার আছে, এগ্রিকালচার সেক্টরে ইনফ্রাস্ট্রাকচার আছে, এই জন্যই তো কৃষি মহকুমা, ডিফারেন্ট ল্যাবগুলো। দিজ আর বেসিক্যালি কৃষকের যে ইনকামটা হচ্ছে, কৃষকের থেকে যে বেনিফিটটা হচ্ছে, ইনকাম জেনারেট করার জন্য আরো একটু লাভবান হবে কৃষকের যদি আপনি লক্ষ্য করে দেখেন, কৃষকের আয়টা যদি আমি না বাড়াতে পারি, লার্জ পপুলেশন আমার কিন্তু গ্রামীণ এলাকাতেই থাকে। ঠিক আছে, সুতরাং সেখানেও একটা বিশাল বড় যেরকম একটা প্রবলেম আছে। যেমন আপনি লক্ষ্য করে দেখবেন যে কিষাণ নিধি প্রকল্পই হোক বা ফসল বীমা যোজনাই হোক বা কিষাণ ক্রেডিট কার্ডই হোক বা ধান কেনার ব্যাপারই হোক ন্যূনতম মূল্যে, এবার সরকার দেখলাম বাজেটে এটাও বাড়িয়েছে। ঠিক আছে, সুতরাং এক সাইডে তো আপনি এগুলো আপনাকে, এবং আবার সঙ্গে সঙ্গে আমি বিভিন্ন ল্যাব করছি যাতে নাকি যাতে তার বেনিফিটটা যাতে কৃষকরা পায়। ঠিক আছে, কারণ কি কৃষকদেরকে ইন্টারেস্টটাকে প্রোটেক্ট করবার জন্য গভর্নমেন্ট এই জিনিসগুলো দিচ্ছে। এই সাইডে ইনফ্রাস্ট্রাকচার যেমন ডেভেলপ করছে, আবার আপনি রোড বলেন, ব্রিজ বলেন, এগুলোর জন্য আবার ডেভেলপমেন্টের জন্য ইনফ্রাস্ট্রাকচার আছে। 21টা না 22টা স্কুল বলা হয়েছিল, এগুলো প্রায় 200 কোটি টাকা খরচ করা হবে, নতুন ভবন করা হবে। আবার এদিকে হসপিটালেও ইনভেস্টমেন্ট হচ্ছে। তো এখন এই ইনফ্রাস্ট্রাকচার যে ডেভেলপমেন্টটা হচ্ছে, এটা থেকে কি করে বেসিক্যালি ইন দ্য ডেজ টু কাম রেভিনিউ জেনারেট করা যাবে সেটাকেও সরকারকে ভাবতে হবে। আচ্ছা, হ্যাঁ, সেটাকে সরকারকে ভাবতে হবে। কারণ কি আর নতুন খরচা হওয়ার কারণ অবশ্যই হবে, কিন্তু তার বিরুদ্ধে এটা থেকে ব্যাক রিটার্ন কি করে পাওয়া যায় সেটাকেও চিন্তা করতে হবে। সেটা এই সাইমালটেনিয়াসলি মানে অনেক জায়গায় কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন যে আমরা লক্ষ্য করি যে হসপিটালে আমরা অনেক সময় বলি ঠিক আছে এটা হয়তো সোশ্যাল ওয়েলফেয়ার মেজার্স, বিনা পয়সায় চিকিৎসা ঠিক আছে পৌঁছে দেওয়ার জন্য বা মুখ্যমন্ত্রী আবার কি জন আরোগ্য যোজনা নামে একটা স্কিম আবার চালু হয়েছে। সুতরাং এটা একটা সাইডে যেরকম এটা থাকবে, অন্য আরেকটা সাইডে যারা নাকি দোজ হু আর বেসিক্যালি উইলিং টু পে, দোজ হু আর উইলিং টু পে, দেয়ার শুড বি বেসিক্যালি তাদেরকেও মানে বাই গিভিং সাম এক্সট্রা ইমিউনিটিস অর সাম লুক্রেটিভ অফার সেখান থেকে কিছু রেভিনিউ জেনারেট করা যায় কিনা সেগুলোকেও দেখতে হবে, এবং ইনফ্রাস্ট্রাকচার যেগুলো বানানো হচ্ছে এগুলো থেকে কিভাবে আয় জেনারেট করা যায় সেটাকেও গভর্নমেন্টকে লক্ষ্য রাখতে হবে। তাহলেই কিছুটা ইন দ্য ডেজ টু কাম তার বেনিফিট আসবে ইনফ্রাস্ট্রাকচার। এইবার বাজেটের একটা বিশাল টাকা উনি যেটা বলছিলেন প্রায় মোর দেন 6,000 crore ইজ বেসিক্যালি ফর ক্যাপিটাল ইনভেস্টমেন্ট। তো এই ক্যাপিটাল ইনভেস্টমেন্টের তো তার বেনিফিট নিশ্চয়ই আসবে। ঠিক আছে, একটা ভালো রাস্তা হলে যদি আমার যদি কৃষকের ফসলটা যদি আমি যদি দূর প্রান্ত থেকে যদি শহরে চলে আসে, তার মার্কেটিং ব্যবস্থাটা উন্নত হবে, এগুলোর এই ইনফ্রাস্ট্রাকচারের যে বেনিফিটটা এটা ডাইরেক্ট হয় অনেক সময় এবং তার বেনিফিটটা কিন্তু অনেক বেশি প্রত্যক্ষভাবে হয় পরোক্ষভাবে হয়। ঠিক আছে, সুতরাং তার মাল্টিপ্লায়ার এফেক্ট অনেক। তাই গভর্নমেন্ট বেসিক্যালি ইজ এমফাসাইজিং অন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। এখানে একটা বিষয় যেটা উত্তমবাবু আপনি শুরুতেই বলছিলেন যে বিভিন্ন ক্ষেত্রে 36টা সেক্টরে করা হয়েছে। এখন কথা হচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে যেভাবে বাজেটটা বরাদ্দ করা হয়েছে সে বিতরণের সিস্টেমটা যথেষ্ট কিনা, মানে বিতরণটা ঠিকঠাক কিনা। মানে ধরুন আমরা যদি একটা সামগ্রিকভাবে আমি দুটো সেক্টর আমি বলছি, শিক্ষাক্ষেত্রে 2023-24 শিক্ষাক্ষেত্রে কম ছিল, এবার বেড়েছে
17.86 ছিল গত বছর, এবার 19.81 হয়েছে শিক্ষাক্ষেত্রে। ঠিক একইভাবে আমরা যদি বেড়েছে দেখি, তাহলে কৃষি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 5.19% ছিল গত বছর, এবার 6.19% হয়েছে, বেড়েছে। কিন্তু উল্টো দিকে যদি কমেছে দেখি, তাহলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণে গত বছর 6.35% ছিল, এবার 6.21% হয়েছে, কমেছে। গ্রাম উন্নয়নে 12.36% ছিল গতবার, এবার 11.04% হয়েছে, কমেছে। দুটো ক্ষেত্রে বেড়েছে, দুটো ক্ষেত্রে কমেছে। এই যে বাড়াটা কমাটা বা ডিস্ট্রিবিউশনের সিস্টেমটা, এটা সন্তোষজনক কিনা কি মনে হচ্ছে? এটা অ্যাকচুয়ালি বাজেটটা যেভাবে ওনারা, সরকার যখন একটা বাজেট তৈরি করে অনেকগুলো চিন্তা ভাবনা মাথায় রেখে বাজেটটা তৈরি করা হয়। আচ্ছা, প্রথম কথা হলো, আমি তার মধ্যে আসার আগে একটু বলে নিই। এখন এখানে দেখা যাচ্ছে বাজেট প্রভিশন যেটা করা হয়েছে, রেভিনিউ হেডের রিসিপ্ট ধরা হয়েছে 22,957 কোটি, প্রায় 58 কোটি। আচ্ছা, কিন্তু এক্সপেন্ডিচার ধরা হয়েছে 21,170 কোটি টাকা। এখানে একটা সারপ্লাস রাখা আছে। আচ্ছা, কিন্তু সাইড বাই সাইড যখন আমরা ক্যাপিটাল এক্সপেন্ডিচারে যাব, ক্যাপিটাল হেডে যাব, তখন ক্যাপিটালের রিসিপ্ট যেটা দেখানো হচ্ছে, যেটা আশা করা হচ্ছে, সেটা হলো 4,436, প্রায় 37, 4,400, প্রায় 37 কোটি টাকা। কিন্তু এক্সপেন্ডিচার যেটা ধরা হয়েছে সেটা হলো 6,633 ক্রোড়স। আচ্ছা, মানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার যেটা ধরা হচ্ছে, তার মানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের উপরে খুব গুরুত্ব দেওয়া হচ্ছে। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে মানে স্টেটের ডেভেলপমেন্টের সুদূর প্রসারী ফল যেটা আমরা পাবো, এটার থেকে পাবো আমরা। রেভিনিউ এর থেকে আমরা সুদূর প্রসারী ফল খুব একটা বেশি পাবো না। আমরা পাবো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যতক্ষণ না হচ্ছে কোন স্টেটে, ততক্ষণ আমরা তার সুদূর প্রসারী ফল আমরা পাবো না। এখন কথা হলো, আপনি প্রথমে একটা পয়েন্ট রেজ করেছিলেন, যেটা হলো এই বাজেটে ফিসক্যাল ডেফিসিট যেটার কথা বলেছেন, ঘাটতি বাজেট। ঘাটতি বাজেট এবছর প্রায় 200 কোটি টাকার উপর কমিয়ে আনা হয়েছে। তার আগের বছর যেটা ছিল ঘাটতি প্রায় 611 ছিল, এবার করা হয়েছে, এটা নামিয়ে আনা হয়েছে 410-এ। আমরা সেন্ট্রাল যে বাজেটটা হয়েছিল সেখানেও আমরা দেখেছি যে বাজেটে ঘাটতি প্রথম, যে এর আগের বছরের সাথে যদি ইফ উই কম্পেয়ার উইথ প্রিভিয়াস ইয়ার, সেখানে দেখা গেছে 5.8, তাকে কমিয়ে এনে রিডিউস করে আনা হয়েছে এবারে, যেটা ইন্টারিম বাজেট পেশ করা হয়েছে, সেটা সেখানে করা হয়েছে 5.3, আচ্ছা, সরি 5.1% করা হয়েছে। তো ঘাটতি বাজেট যেটা, এটা মানে ডেফিসিট, বিভিন্ন বাজেট যখন তৈরি হয় অনেক কিছু মাথায় রেখে, ডেফিসিটটা খুব বেশি ডেফিসিট হলে বা ডেফিসিট না হলে যে কি হবে, তার একটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুটোই আছে। কিন্তু যখন বাজেটটা সেভাবে সব দিক দিয়ে ক্যাপিটাল রেভিনিউ সবটাকে মিলিয়ে যখন করা হয়, তখন ডেফিসিট হতে পারে। তাতে বাজেটের ডিসঅ্যাডভান্টেজ একেবারে আমরা মানে ঘাটতি বাজেট বলে যে একটা তৈরি হয়, সেটা হওয়ার খুব বেশি, মানে যেটা বলা হয়, আলোচনা করা হয়, সেটা গুরুত্ব খুব একটা বেশি থাকে না। এখানে আসলে এই যে অভিযোগগুলো ওঠে এবং বিরোধীরা যেটা বলছেন, যে দিশাহীন বাজেট, বা এই বাজেটের যে যুবদের জন্য কর্মসংস্থানে কোনো কিছু রাখা হয়নি, সরকারি কর্মচারীরা বঞ্চিত, এই যে কথাগুলো হয়, এগুলো যেটা হয় এখন, এটা বাজেটে এটা কতটুকু মানে ফুটে ওঠে না? এই যে দিশাহীন বাজেট যেটা বলা হচ্ছে, দিশাহীন বাজেট, আমি কি করে এটাকে দিশাহীন বাজেট, হয়তো সামান্য কিছু কিছু জায়গায় কিছু হয়তো তার দুর্বলতা থাকতে পারে। ডক্টর রাজিরা বলছেন কমপ্লিট না, কমপ্লিট বাজেট, কমপ্লিট বাজেট কোনো কিছু কমপ্লিট হয় না, কমপ্লিট করা খুব 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 ডিফিকাল্ট। ওকে, আমাদের মতো রাজ্যে যার নিজের সহায় খুব কম। যারা বলছে যে দিশাহীন বাজেট, এখন আমি দেখতে পাচ্ছি, দেখুন, একটা স্টেটের যখন ডেভেলপমেন্ট আমি করার জন্য আমি তৈরি হব, যদি আমি স্টেটের ডেভেলপমেন্ট করতেই চাই, তাহলে একেবারে স্টেটের যে একদম ইন্টেরিয়রে যারা থাকে তাদের ডেভেলপমেন্ট যতক্ষণ না হবে, একটা স্টেটের এজ এ হোল স্টেটের ডেভেলপমেন্ট হবে না। সেক্ষেত্রে যদি এবার আমরা দেখি, প্রায় 39%
এই বাজেটের প্রায় 39% এই এক্সপেন্ডিচার যেটা ধরা হচ্ছে সেটা জনজাতিদের জন্য 39 পয়েন্ট সামথিং 93। হ্যাঁ, এটা জনজাতিদের জন্য। এখন কেন? এখন যতক্ষণ পর্যন্ত এখন তাদের একটা পিকুলিয়ার হলো কি, জনজাতিদের ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের জন্য, ককবরক ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের জন্য একটা বাজেট দেওয়া হয়েছে। আচ্ছা, কারণ যতক্ষণ পর্যন্ত একটা সমাজের যে সমস্ত পিছিয়ে পড়া লোকগুলি রয়ে গেছে তাদেরকে যতক্ষণ পর্যন্ত ডেভেলপমেন্টের মূল স্রোতে নিয়ে আসা না যাবে ততক্ষণ পর্যন্ত স্টেটের হোল ডেভেলপমেন্ট ইম্পসিবল। আচ্ছা, এখন এই কারণে এখন দেখুন এইবার বাজেটে যেটা জনজাতি অধ্যুষিত এলাকায় প্রায় 77টা আপনার এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্থাপনের একটা প্রপোজাল মনে হয় রাখা হয়েছে, যেটা দেখা যাচ্ছে। সেটা কেন করা হয়েছে? তাদের উন্নয়নের জন্য, তাদের ছেলে মেয়েদের পড়াশোনা যাতে মূল স্রোতে আসতে পারে। যতক্ষণ পর্যন্ত আমাদের প্রথম বেসিক নিডটা কি? বেসিক নিডটা হলো খাদ্য, বস্ত্র, বাসস্থান। একদম। তারপরেই চলে আসছে আমি ডেভেলপমেন্ট, যতক্ষণ এটা হলো আমাদের বেসিক নিড। তারপরে আমরা চলে আসছি আমাদের ডেভেলপমেন্টের দিকে ধীরে ধীরে। যখন এগুলো আমার ফুলফিল হয়ে যায় তখন এবার আমার যখন খাদ্য হয়ে গেল, আমার বস্ত্র হয়ে গেল, আমার বাসস্থানের ব্যবস্থা হয়ে গেল, তারপর আমি আর ধীরে 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 আমি কি চাইবো? একটু ভালো করে থাকতে, একটু ভালো খেতে, একটু ভালোভাবে ঘুরতে, এই সমস্ত গুলো আমরা চাইব। সেক্ষেত্রে দেখা যাচ্ছে জনজাতিদের জন্য, এবং নট অনলি জনজাতি এবং সমাজের পিছিয়ে পড়া তাদের জন্য বিশাল প্রভিশন রাখা হয়েছে। যেমন এসসি ডেভেলপমেন্ট কর্পোরেশন, সেখানেও একটা বিশাল রাখা হয়েছে। আপনার সোশ্যাল যে পেনশন, প্রায় 33টা সোশ্যাল সেক্টরে প্রজেক্টের পেনশন চালু আছে। সেটাকে কেন বাড়ানো হয়েছে? সেটা ছিল খুব সম্ভবত 700 টাকা, সেটাকে এখন করা হয়েছে খুব সম্ভবত 2000 টাকা। কেন করা হয়েছে? সমাজের ওই পিছিয়ে পড়া এদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে আসার জন্য করা হয়েছে। আমরা একটু জনজাতি যে ডক্টর রায় আপনার মতামত চাইবো এখানে। এই যে জনজাতি কল্যাণে মোট বরাদ্দ 39.93%, 39.93%, 1161.11 কোটি টাকা। গতবার ছিল 1080.64 কোটি টাকা। তো এখন কতটা প্রভাবিত করবে জনজাতিদের? আমি ব্যক্তিগতভাবে আমি তো যেটা দেখছি আর কি, এখানে ওয়্যার দ্য মানি গোজ এর মধ্যে যেটা দেখা যায় যে ট্রাইবেলের জন্য মনে হয় না 39% টাকা আছে আমার মনে হয়। আপনি দেখুন এটা সম্ভবত 4.18%। এটা হচ্ছে মানি গোজ যেটা, মানি গোজ যেটা ডাইরেক্ট এটার মধ্যে, এখানের মধ্যে ট্রাইবেল ওয়েলফেয়ারে 4.18%। এই যে 39.93% হচ্ছে যে বিভিন্ন সরকারের যে বিভিন্ন খাতে বিভিন্ন প্রকল্পে সবকিছু মিলিয়ে, যেটা গতবারও এটা নিয়ে একটা কথা উঠেছিল। আচ্ছা, এটা তো ধরুন না, আমি সেটা বলছি না, আমি বলছি তো ধরুন না সবাই সেখান থেকে টাকা পাবে। মানি উইল গো টু দ্য এসটি, যেমন যাবে, ইউআর যাবে, ওবিসি যাবে, সমস্ত কিছু যাবে। এখন ট্রাইবেল ডেভেলপমেন্টের জন্য আপনার সেন্ট্রাল স্পন্সর স্কিমে প্রচুর টাকা আছে, ঠিক আছে। এখন এই ইনক্লুসিভ গ্রোথ করতে গিয়ে তার আগেও আমরা অনেক সময় বলেছিলাম যে রাজ্য সরকার আসলে, এবং আমাদের যে প্রধানমন্ত্রী যে গত বাজেটে যে ছিল সেখানে একটা বিশাল টাকা কিন্তু ওই যে বিশেষ করে ওই জনজাতি অঞ্চলে যে অধ্যুষিত এলাকা আছে এবং যারা নাকি আদি প্রিমিটিভ গ্রুপ যেটা আছে তার জন্য একটা স্পেশাল কিন্তু বাজেটে একটা প্রভিশন ছিল। প্রায় এক্সাক্ট ফিগারটা আমি বলতে পারছি না, একটা বিশাল টাকা, 15,000 কোটি টাকা মতো। তো এখন ওইটা থেকেও আপনি যদি টোটাল যদি সেন্ট্রাল আউটলেগুলো তো লক্ষ্য করেন তাহলে দেখবেন এখানে সেন্ট্রাল আউটলেগুলো থেকেও প্রায় এইবারের বাজেটে লক্ষ্য করে দেখবেন প্রচুর টাকা কিন্তু এই খাতে কিন্তু এসছে, ঠিক আছে। তো এখন ট্রাইবেলরা যদি ট্রাইবেল এলাকায়, তো যে সমস্ত এলাকায় এখনো উন্নয়নটা পৌঁছায়নি বা বিদ্যুৎ পৌঁছায়নি বা স্কুল পৌঁছায়নি বা পৌঁছালেও ঠিকভাবে সেভাবে রক্ষিত হচ্ছে না, সেগুলোর দিকে নজর রেখে সরকার যে ভূমিকা নিয়েছে সেটা নিঃসন্দেহেই উল্লেখ করবার মতো, ঠিক আছে। এবং সেটা অর্থমন্ত্রী ওনার বাজেটে বারবারই বলছিলেন যে প্রাইম মিনিস্টার জন যোজনা না জানি কি একটা আছে, তাতে উনি এখানে অনেক টাকাই রেখেছেন, ঠিক আছে।
তো আমি ব্যক্তিগতভাবে যেটা মানে এই বলবো সেটা হলো যে এখন বলা হচ্ছে দেখুন এই যে বিভিন্ন যে স্কিমগুলো রয়েছে বা এডিসি এলাকায় যে যারা সরকারি চাকরি করছেন তাদের যে বেতন, তাদের ওয়েজেস সবকিছু কাউন্ট করে এবং জনজাতিদের কাছে যে টাকাটা পৌঁছচ্ছে বাজেটে যতগুলো টাকা রাখা হয়েছে, যতগুলো প্রস্তাব করা হয়েছে, বিভিন্ন খাতে বিভিন্ন ভাবে যে টাকাটা যাবে সবগুলো যদি বিবেচনা করা হয় তাহলে মোট বরাদ্দের 39.93% জনজাতিদের জন্যই রাখা হয়েছে, বাকিটা রাজ্যের অন্যান্য জাতির জন্য। এই যে যেটা বলছিলাম যে এই যে আন্ডার প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান পিএম জনমান, all habitation inhabited by the primitive vulnerable tribal group will be electrified, মানে ওইখানে যে সমস্ত জায়গায় বিদ্যুৎ পৌঁছায়নি তার জন্য করা হবে, রিয়াংদের জন্য। তাছাড়াও আছে প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযানের আন্ডারে, তো যেখানে যেখানে ওই জিনিসগুলো পৌঁছায়নি ট্রাইবেল গ্রুপের মধ্যে, হাউস হোল্ড বলুন বা ড্রিঙ্কিং ওয়াটারই বলুন বা ঘর পৌঁছায়নি বা জল পৌঁছায়নি, স্যানিটেশন পৌঁছায়নি, তার জন্য প্রচুর টাকা রাখা হয়েছে এবং তার জন্য ব্যবস্থা সরকার করবে। ঠিক আছে, বলা হচ্ছে গত 5 বছরে শুধু 138টি সাব সেন্টার খোলা হয়েছে এই বিদ্যুতের কথা। সেকেন্ড হলো ট্রাইবেল ছেলে মেয়েদের পড়বার জন্য, বোধহয় ছেলেদের ট্রাইবেল মেয়েদের জন্য 10টা বোধহয় এবং ছেলেদের জন্য 11টা, নামটা উল্টো উল্টো, ছেলেদের জন্য 10টা ট্রাইবেল যেটা হোস্টেল করবে। তো এখন এগুলো তো বেসিক্যালি মানে কি, এগুলো তো বেসিক্যালি তো ওখানে 76.65 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই হোস্টেলের জন্য, 11টি ছাত্রীদের জন্য এবং 10টি ছাত্রদের জন্য। তো আপনি যেটা বলছিলাম যে আপনি যদি ওই কিছুক্ষণ আগে বলছিলেন যে অনেকেই বলছে দিশাহীন বা সেটা, সেই প্রসঙ্গে আমি বলবো যে দিশাটা তো যখন নাকি অর্থমন্ত্রী যখন নাকি উনার বাজেট পেশ করেন তখন উনি উনার দিশাটা বলেছেন, আচ্ছা হোয়ার আই ওয়ান্ট টু গো, হোয়াট ইজ মাই অবজেক্টিভ। ঠিক আছে, এখন কথা হলো অবজেক্টিভটাই যদি বিরোধীরা যে অ্যাঙ্গেল থেকে এটাকে প্রেজেন্ট করতে চাইছেন উনি তো ওই অ্যাঙ্গেলে প্রেজেন্ট করছেন না। আচ্ছা, তাই উনাদের কাছে তো এটা দিশাহীন মনে হতেই পারে। আমরা যখন নাকি কোনো কিছু লিখি তখন আমরা বলে দিই আগে আমার উদ্দেশ্য কি, আমার লক্ষ্য কি। ঠিক আছে, সেদিক থেকে যদি ফিনান্স মিনিস্টার যে কথাগুলো বলেছেন, হি ট্রাইড হিজ বেস্ট টু টাচ। ঠিক আছে, তার মধ্যে যে একটা জিনিস আমি ব্যক্তিগতভাবে মনে করি পারহ্যাপস গভর্নমেন্ট হ্যাজ মিসড ইজ দ্য স্কিল ডেভেলপমেন্ট এরিয়া। সরকার যেটা বলছেন যে ইউথদের জন্য, আপনি যদি স্কিল ডেভেলপমেন্টের যদি টাকা লক্ষ্য করে দেখুন, আপনি লক্ষ্য করে দেখবেন খুব বেশি টাকা স্কিলে নেই। সুতরাং এখানে স্কিলের উপর জোর দেওয়ার কথা কিন্তু বলা হয়েছে, সুতরাং এটা পলিসি অবজেক্টিভ, যুবদের কথা বলা হয়েছে, পলিসির কথা বলা হয়েছে। স্কিল ডেভেলপমেন্টের কথা বলা হয়েছে এবং পরিকাঠামোর কথা। দেখুন আমি আপনাকে একটা কথা বলি, এখানে যদি উনি যেরকম একটা ওনার যে ভাষণটা যখন প্রথমে যিনি সুন্দর করে বলেছেন, টু ফার্দারমোর উই রিকগনাইজ দ্য ইম্পারেটিভস অফ 3 এরিয়াস। একটা হলো এডুকেশন, উনি ওইখানে 19.81% টাকা রেখেছেন। স্কিল ডেভেলপমেন্ট এন্ড ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের মধ্যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার বাবদ 6,633 কোটি টাকা উনি রেখেছেন। দিস ইজ ভেরি গুড, দিস ইজ হাইলি এক্সেলেন্ট। এবং স্কিল ডেভেলপ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অ্যাক্রস দ্য সেক্টরস, মানে এগ্রিকালচারাল সেক্টর, হেলথ সেক্টর, সব সেক্টর মিলিয়ে রুরাল ডেভেলপমেন্ট সব সেক্টর অ্যাক্রস দ্য সেক্টর। স্কিল ডেভেলপমেন্ট আগে থেকে চলছে, তার জন্য কি এটার উপর জোর কম এখন এবারের বাজেটে? কিন্তু স্কিল ডেভেলপমেন্টে আপনি দেখুন ব্যালেন্স বাজেটারি অ্যালোকেশন কত, অনলি 8 crore, পসিবলি 8 crore ইফ আই এম নট রং। সেটা মানে এই জন্য আমি বলছি যে দিস বাজেট ইজ ডেফিনেটলি গুড, ডেফিনেটলি এ গুড বাজেট, বাট মানে উনি ওই যে স্কিল ডেভেলপমেন্টের যদি আপনি লক্ষ্য করে দেখুন 7.07 লাখ, মানে কি, মানে প্রায় 7 কোটি টাকা। ঠিক আছে, সুতরাং আমার যদি ইম্পারেটিভ যদি আমার স্কুল ডেভেলপমেন্ট, আমি ইউথ অ্যাফেয়ার্স এর যদি আপনি লক্ষ্য করেন, ইউথ অ্যাফেয়ার্স এন্ড স্কিল ডেভেলপমেন্ট যদি আপনি স্পোর্টস এর ক্ষেত্রে লক্ষ্য করে দেন, দুটো একসঙ্গে মার্চ করা, সেখানেও আপনারা কত পাবেন? আমার তো মনে হয় সেখানেও ইউথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টসে আছে 17,734 কোটি টাকা, মানে 174 কোটি টাকা। তার মধ্যে ইউথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টস, ঠিক আছে, তার মধ্যে ওই এএনসিসিও আছে, আপনার কি জানি স্পোর্টস ডেভেলপমেন্ট আছে, অনেক কিছুই আছে, মাঠটার ডেভেলপমেন্টের ব্যাপার স্যাপার আছে।
ঠিক আছে। সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে স্কিল ডেভেলপমেন্ট যে এরিয়াটা আছে সাম মোর এমফাসিস এবং এবং এমপ্লয়মেন্ট জেনারেশনের ক্ষেত্র, ঠিক আছে। এই জায়গাটায় আপনি বলছেন যে এখানে তো এডুকেশনে দেওয়া হয়েছে, পরিকাঠামোয় দেওয়া হয়েছে, স্কিল ডেভেলপমেন্টে আর একটু দেওয়া যেতে পারত। মানে বেসিক্যালি উনার যে প্রেক্ষাপটে উনি যে ইম্পারেটিভস নিয়ে উনি যে কথাটা বলছেন সেটার দৃষ্টিভঙ্গি থেকে একটা কথা হচ্ছে যে স্কিল ডেভেলপমেন্ট তো ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, প্রত্যেক বছর প্রত্যেকটা বাজেটে করতে হবে, কিন্তু এই যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যেগুলো করা হয়ে যাচ্ছে সেগুলো তো আর ইমিডিয়েটলি আর করতে হবে না, সেগুলো তো বহু বছর পর আবার একটা করতে হবে। তার জন্য স্কিল ডেভেলপমেন্ট হয়তো একটা কন্টিনিউয়াস প্রসেসে রয়েছে হয়তো। যাই হোক, অনুষ্ঠানের সময় ফুরিয়ে যাচ্ছে, একটা জায়গায় একটু দেখতে চাইবো আপনাদের কাছ থেকে যে রাজ্যের বিভিন্ন দপ্তরে, এটা অনেক দর্শক বন্ধুরা জানলেও কিন্তু আপনারা সত্যি এটা আনন্দ হবেন বা খুশি হবেন বা অবাক হবেন যে 123টি রাজ্যের বিভিন্ন দপ্তরে 123টি সেন্ট্রাল স্পন্সার্ড স্কিম চলছে, বিভিন্ন প্রকল্প, যে সেন্ট্রাল গভর্নমেন্টের প্রকল্প। এই প্রকল্পগুলো রাজ্যের আর্থিক উন্নয়নে কতটা ভূমিকা পালন করছে বলে আপনাদের মনে হয়? উত্তমবাবু, যে 123টা প্রকল্প চলছে, যে প্রকল্পগুলির কথা আপনি বলছেন, অবশ্যই এগুলি ত্রিপুরার আর্থিক উন্নয়নে অবশ্যই একটা ভালো সদার্থক ভূমিকা নেবে, একটা ভালো, একটা গুড সাইড। এগুলো যদি ঠিক মতো ইমপ্লিমেন্ট করা যায়, আমাদের মেইন সমস্যা হচ্ছে আমরা ইমপ্লিমেন্ট করতে গিয়ে এগুলো ঠিক আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে সেই এক্সপার্টিস আমাদের থাকে না, কোথাও তার মেকানিজম ঠিকঠাক চলছে না, সেই কারণে এগুলো ডিলে হচ্ছে। এগুলো যদি ঠিকঠাক মতো চলে, সেগুলো যদি ঠিক মতো ইমপ্লিমেন্ট করা যায়, তাহলে অবশ্যই ইট উইল হেল্প ফর দ্য ডেভেলপমেন্ট অফ ত্রিপুরা's ইকোনমি। ওকে, এটা সেন্ট্রাল স্পন্সর্ড স্কিম ইজ বেসিক্যালি ইজ ফর অ্যাক্রস দি ডিফারেন্ট স্টেটস ইন ইন্ডিয়া, ভারতবর্ষের বিভিন্ন স্টেট ফরল। আমরা আমাদের মতো রাজ্যে যেখানে নিজস্ব আয় কম, সেখানে স্কিমগুলো আপনি একটা দিন দেখবেন, এটা বলছি না, এটা শব্দ প্রায়ই বলা হয় লাভার্থী, এটা হয়তো এটা বেনিফিশিয়ারি, এটা হয়তো শব্দটা হয়তো যে কোনো একটা পলিটিক্যাল পার্টি থেকে বলা হয় লাভার্থী। তো এখানে যদি আপনি লক্ষ্য করে দেখেন যে বিশেষ স্কিলগুলো আছে, যেমন পিএম আবাস যোজনায় বলুন, বা প্রধানমন্ত্রী কৃষি নিধি যোজনায় বলুন, বা এনরেগা বলুন, বা স্কুল শিক্ষা, স্কুলের যে আছে কি জানি অভিযান, তো দ্যার ডিফারেন্ট। তো এবং হেলথের যে 123টা প্রকল্প চলছে বিভিন্ন দপ্তরে, এবং ত্রিপুরা রাজ্যের মোটামুটি যে টোটাল রেভিনিউ রিসিট যেটা বলছিলাম, তার 19.69%, মানে সেটা 20%-এর কাছাকাছি, এটা কিন্তু আপনার এই সেন্ট্রাল স্পন্সর স্কিমে। সুতরাং দিস ইজ বেসিক্যালি ফান্ড জেনারেশন। আমাদের আয়ের একটা বড় অংশ, মানে 1/5 টাকা সেন্ট্রাল স্কিম থেকে আসছে, তারপর পাচ্ছি আমরা পিও থেকে। আর সেকেন্ডলি আপনার একটা কথা বলছিলেন যে এই টাকাটা যেটা রেভিনিউ, রাজ্যের যে ইনকামের যে কথাটা কি বলছিলেন, এটা আমার মনে হয় সরকার যতটা এক্সপেক্ট করে, যদি আমরা অ্যাকচুয়ালসটা না দেখি তাহলে বুঝতে পারবো না। দেখবেন যে বাজেট এস্টিমেটে গিয়ে কিন্তু আবার একটু কমিয়ে দিচ্ছে। আপনি যদি রিভাইজড এস্টিমেটটার সঙ্গে যদি আবার রিভাইজড এস্টিমেটটা লক্ষ্য করে দেখেন, তাহলে গতবার যখন নাকি আপনার ডিটেইলস রেভিনিউ এস্টিমেটটা দেখলে দেখবেন, গতবার ছিল প্রথমে আপনার এই রাজ্যেরটা কোথায় গেল, অ্যাকচুয়ালসটা আপনি লক্ষ্য করে দেখুন, গতবার এটা ছিল, ঠিক আছে, এটা অনেক সময় রিভাইজটা দেখা যায় কমিয়ে দেওয়া রিসিটটা কমিয়ে দেখানো হয়। তো এখন এটা সত্যি কথা, আমার মনে হয় যে টাকাগুলো অনেক সময় খরচ হয় না বিভিন্ন দপ্তরে, যেগুলো হয় বলা হয়, তার মধ্যে অধিকাংশ বেশ কিছুটাই আমার মনে হয় সেন্ট্রাল স্পন্সর স্কিমের ব্যাপার আছে। এখানে ইউসি টাইমলি দেওয়ার একটা ব্যাপার আছে, ইমপ্লিমেন্টেশন, মানে সরকারি টাকা আইন মেনে সঠিক সময়ে সঠিকভাবে খুব দ্রুত খরচ করাটা অনেক সময় একটা কঠিন একটা চ্যালেঞ্জ, এটা বুমেরাং হয়ে যায় অনেক সময়, ইট ইজ এ বিগ চ্যালেঞ্জ। এবং একবার আপনার এখানে একটা কথা বলবার সময় একদিন বলছিলাম যে হোয়াই দ্য বেসিক্যালি দ্য ব্যুরোক্রেটস আর বেসিক্যালি সামটাইমস দে ডু নট টেক দ্য রিস্ক। ঠিক আছে, দিস ইজ এ, মানে অনেক রকমের প্রবলেম থাকে, তাই হয়তো সেন্ট্রাল স্পন্সর স্কিমে হয়তো টাকা কিছু অনেক সময় হয়তো রাইট টাইমে হয়তো সঠিকভাবে আনইউটিলাইজ, এবং ইউসি পাঠাতে বা অনেক সময় ইউসি পাঠিয়েছে ওইখান থেকে প্রসেস হতে দেরি হয়। দিস আর দ্য রিজনস। একটা শেষ প্রশ্ন, একদম ছোট্ট করে জবাব চাইবো, যদি হ্যাঁ না হয় তাহলে তাতেও ভালো, কারণ সময় ফুরিয়ে যাচ্ছে। বাজেট দেখে কি মনে হচ্ছে, একদম স্বাভাবিকভাবে বাজেট দেখে কি মনে হচ্ছে, সরকার সঠিক দিশায় যাচ্ছে রাজ্যের উন্নয়নে? উত্তমবাবু,
আমি আপাতত দৃষ্টিতে যেটা দেখতে পাচ্ছি, বাজেট একেবারে 100% ঠিকঠাক হবে সেটা আমি বলবো না, কিন্তু যা হয়েছে মোটামুটি একটা ভালো বাজেট হয়েছে। কিন্তু পুরোটাই ডিপেন্ড করবে বাজেট ইমপ্লিমেন্টেশনের উপরে। ইমপ্লিমেন্টেশন ভালো হবে তো তার ফল ডেফিনেটলি ত্রিপুরাবাসী এনজয় করবে। ওকে স্যার, আপনার কি? না, আমি তো প্রথমেই বলেছি, আমি এখন অর্থমন্ত্রী উনার উদ্দেশ্য যেটা এবং লক্ষ্য যেটা সেট করেছেন সেই লক্ষ্যেই উনি বাজেট দিয়েছেন, ঠিক আছে। হয়তো উনার বিভিন্ন খাতে হয়তো টাকার পরিমাণ কম ছিল, তাই হয়তো রাইট যে ম্যাচিং অফ এলোকেশনটা হয়তো একটু ডিফার করতে পারে, কত আরেকটু বেশি দিলেও অথবা আরেকটু বেশি দেওয়া যেতে পারতো, বাট হি ইজ হ্যান্ডিক্যাপ বিকজ হি হ্যাজ নো ফান্ড, ঠিক আছে। আমার এটাই মনে হয়। তবে সহায় থাকলে জোর থাকতো বেশি। হ্যাঁ, তো সুতরাং গভর্নমেন্ট শুড ইন দ্য ডেজ টু কাম should try to basically increase the income of the state. এটা আমার একটা হাম্বল সাবমিশন টু দ্য স্টেট, এবং যে স্কিলের প্রতি একটু, যেহেতু ইউথরা একটা বড় ব্যাপার, ঠিক আছে, আনএমপ্লয়মেন্ট ইজ অ্যান ইস্যু, সুতরাং স্কিল এবং অন্যান্য এই জায়গায় আরেকটু জোর দেওয়া সরকারের উচিত। দ্যাট ইজ মাই অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। আজকের এই গুরুত্বপূর্ণ পর্যালোচনায় আপনারা অংশগ্রহণ করলেন বাজেট নিয়ে, 2024-25 অর্থবর্ষের রাজ্য বাজেট নিয়ে। অসংখ্য ধন্যবাদ দুজনকে। অতুলবাবু ধন্যবাদ, ডক্টর রায় ধন্যবাদ। দর্শক বন্ধুরা, 2024-25 অর্থবর্ষের প্রস্তাবিত বাজেট গৃহীত হয় কিনা তা অবশ্য 4 মার্চ জানা যাবে। যদি গৃহীত হয় তাহলে বাজেটে যেসব প্রস্তাবগুলো রাখা হয়েছে সেগুলো বাস্তবায়নে কত দ্রুত পদক্ষেপ নেওয়া হয় সেটাই এখন দেখার। বিভিন্ন ক্ষেত্রে যে পরিকল্পনাগুলো নেওয়া হয়েছে সেগুলো লাভ রাজ্যের জনগণ কতটা পাচ্ছে সেদিকে নজর রাখবো অবশ্যই আমরা। তাই দেশ, দুনিয়া ও রাজ্যের নানান নিউজ আপডেট ও টক শো দেখার জন্য আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।